তা হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে আসলে? তোমার তো এই বাড়িতে আসার কথা না। যে উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছো তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি এবার আমার ছোট মায়ের দিকে তাকিয়ে রইলাম। তিনিও আমার দিকে তাকিয়ে আবার বাবার দিকে তাকিয়ে রইলেন, কারণ বাবা পরবর্তীতে কি বলে সেটা জানার জন্য। বললাম, তেমন কোনো উদ্দেশ্য নেই, হঠাৎ করেই চলে এসেছি। বাগেরহাটে একটা কাজের জন্য এসেছিলাম, তাই ভাবলাম একটু ঘুরে যাই। ও আচ্ছা, তাই তো বলি, ফারজানার ছেলে হঠাৎ আমার বাড়িতে কি করে? ঈদের দিন মায়ের কাছে থাকতে মন চায় না? এবার আমার চোখ দুটো ঝাপসা হয়ে এলো, তাই কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললাম, 6 বছর আগে আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। বাবা বললেন, তোমার মা 6 বছর আগে মারা গিয়েছেন সেটা তো আমি জানি। আমি বললাম, দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে ঈদের দিন মায়ের কবরের কাছে তার সন্তানের যাওয়া উচিত ছিল। বাবার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। জি, তা ছিল, কিন্তু আপনি আমার মায়ের মৃত্যুর সংবাদ জানেন? হ্যাঁ জানি। কেন, জানতে পারি না? জি পারেন। তাহলে আর কি। আচ্ছা, যে দরকারে এসেছো সে দরকারটা শেষ হলেই তো চলে যাবে মনে হয়, তাই না? জি, আমি কালই চলে যাব। বাবা হাত ধুয়ে উঠে চলে গেলেন। আমি 2 চামচ ডাল নিয়ে বাকি খাবারগুলো কোনো রকমে খেয়ে উঠে পড়লাম। রুমে গিয়ে আমি খাটে বসে খোলা জানালার বাইরের দিকে তাকিয়ে আছি। বাবার বলা প্রত্যেকটা কথা আমার কানে বাজতে লাগলো। আমি ক্ষণিকের জন্য এসে শুধু শুধু তাদের মধ্যে অশান্তি সৃষ্টি করেছি। ফসলের মাঠের মধ্যে আগাছা হয়ে ঢুকে গেলাম। কিন্তু বাবার কাছে মায়ের শেষ প্রশ্নটা তো করা হলো না। কিছুতেই প্রশ্নটা করার সাহস পাচ্ছি না। পরিস্থিতি আমাকে সেই সুযোগ করে দেয়নি। তবে যতটুকু বুঝতে পারছি ততটুকুই বা কম কিসের। আমি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাব, কারণ আগামীকাল বাবার অনেক পরিচিত ব্যক্তি এবং গ্রামের অনেকেই আসতে পারেন। তাদের সামনে হয়তো আমি ফারজানা কবিতার ছেলের পরিচয়ে দাঁড়াতে পারবো না। বাবা হয়তো আমার কারণে চরম লজ্জার মুখোমুখি হতে পারেন। তাই সকালের সূর্য ওঠার আগেই আমি এই সূর্যমুখী গ্রাম ছেড়ে চলে যাব, ঠিক যেভাবে সূর্য ওঠার আগেই আমি ঢাকা ছেড়ে এই সূর্যমুখী গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমার মায়ের সম্মান হয়তো কারো কাছে নেই, মায়ের সাথে সাথে আমিও আজ দূর আকাশের পথযাত্রী। বাবা ভালো থাকুক ছোট মা আর মাহিকে নিয়ে। বাবার জীবন কেটে যাক সুখে আর আনন্দে। আমি না হয় ব্যস্ত শহরের মাঝে দিন শেষে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ব। জীবন এমন কেন আল্লাহ? সঠিক সময়ে মানুষ কেন সঠিক কাজ করতে চায় না? আমি আজ এভাবে কেন? কাঁধের উপরে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখি ছোট মা দাঁড়িয়ে আছেন। বললেন, বাবার কথায় খুব কষ্ট পেয়েছো তাই না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, না মা, সত্যি মেনে নিতে আমার তেমন কষ্ট হয় না, কারণ ছোটবেলা থেকেই তো কষ্টের মধ্যে বড় হয়েছি। তোর বাবার উপরে রাগ করিস না বাবা, তুই হচ্ছে আদরের ডাক। ছোট মায়ের মুখে তুই শব্দটা শুনে খুব ভালো লাগলো। রাগ করার ক্ষমতা কি আর আমার আছে মা? তোর বাবা উপর থেকে যতটা শক্ত ভেতর থেকে ততটাই নরম। তোর মা আর তোর জন্য সে রাতের পর রাত কষ্ট পেয়েছে। একটা কথা জিজ্ঞেস করবো মা? হ্যাঁ বল। মায়ের মৃত্যুর কথা বাবা কিভাবে জানলো? তোর বাবা তোর আর তোর মায়ের খবর সব সময় রাখতেন, সেই 22 বছর আগে থেকেই। মানে? তোর মা তোকে নিয়ে চলে যাওয়ার 4 মাস পরেই তোর বাবা দেশে চলে আসে। তারপর বিভিন্ন জায়গায় খোঁজ নিতে নিতে তোদের খবর পেতে প্রায় 6 মাস লেগে গেল। তোর মা যাকে বিয়ে করেছিল তার বাড়ি তোর নানার বাড়ির পাশেই। তাকে তো খুঁজে বের করা হয়েছিল, কিন্তু তখন তোর মা হাসপাতালে। তুই ছোট থাকতে নাকি তোর মা খুব বড় একটা রোগে আক্রান্ত হয়েছিলেন। তখন তোর মা যাকে বিয়ে করেছে সে নাকি সবকিছু নিয়ে পালিয়ে গিয়েছে। তোর মায়ের কোন আত্মীয়র মাধ্যমে নাকি তোর বাবা তার সাথে যোগাযোগ করে। ওই লোকের মাধ্যমেই তোর মা আর তোর ঠিকানা তোর বাবা জানতে পারে। তোর মা যে বড় রোগে আক্রান্ত হয়েছে সেটাও জানতে পারে। তারপর তোদের বাড়িওয়ালার কাছে টাকা দিয়ে তোর মায়ের অপারেশন আর বাকি চিকিৎসার ব্যবস্থা করে। তোদের বাসা ভাড়া মাফ করতে বলে, কারণ তোর বাবা লুকিয়ে প্রতি মাসের টাকা বাড়িওয়ালার কাছে দিয়ে দিত। তোর বাবা তখন তোর মাকে ফিরিয়ে আনতে চেয়েছিল, কিন্তু তোর দাদি জীবিত ছিল বলে পারেনি। তিনি বংশের মুখে চুনকালি দিয়ে পালিয়ে যাওয়া পুত্রবধূকে আর ঘরে তুলতে পারবে না। তোর বাবা তোর দাদির জোরাজুরিতে আমাকে বিয়ে করে। তোরা যে বস্তিতে থাকতি সেই বস্তির সবাই জানতো যে তোর বাবা হচ্ছে সেই লোক যার সাথে তোর মা পালিয়ে গিয়েছিল। তাই তোর মায়ের যাতে অসম্মান না হয় তার জন্য তোর বাবা কখনোই সেখানে গিয়ে তার অধিকার দাবি করেনি। তাই তোর বাবা এতটা বছর ধরে নিজের কষ্ট নিজের মধ্যেই রেখে দিয়েছে, কখনোই প্রকাশ করেনি। তোর মা যখন মারা গিয়েছিল তখন সে কান্না করেছে কিনা জানি না, তবে সে কয়েকটা রাত ছাদেই কাটিয়েছিল। ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, সবসময় মন মরা হয়ে থাকতো। তুই যে রুমের মধ্যে আছিস এটা তোর মায়েরই রুম। তোকে নিয়ে 13 মাস এই রুমেই ছিল তোর মা। আমার বিয়ের পরে এই রুমটা সব সময় সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার নির্দেশ দিয়েছিল তোর বাবাই। আমি এই বাড়িতে বউ হয়ে আসার 3 মাস পরেই তোর দাদি মারা গিয়েছিল, আর আমাদের বিয়ের 5 বছর পরে তোর বোন মাহির জন্ম হয়। তুই তোর বাবার উপরে রাগ করে এই বাড়ি ছেড়ে চলে যাস না বাবা। তোর বাবা তোকে পেয়ে কতটা খুশি সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। তার বুকে প্রচন্ড অভিমান, তাই সে কথাগুলো এভাবে বলেছে। তাই বলে বাবার সাথে রাগ করে চলে যাস না তুই। আমি
হতবাক হয়ে গেলাম। ঠিক আছে মা, আপনার কথাই রাখবো। আমার মা আমাকে চিঠিতে বলে গিয়েছেন আমি যেন বাবাকে জিজ্ঞেস করি তিনি এখন আমার মাকে ভালোবাসেন কিনা, তাকে ক্ষমা করতে পেরেছেন কিনা। তোর বাবা তোর মাকে আজও ভালোবাসেন। তোর বাবার সাথে এতগুলো বছর ধরে সংসার করার পরে অন্তত এইটুকু বুঝতে পেরেছি তোর বাবা তোর মাকে ঠিক কতটা ভালোবাসেন। আচ্ছা ঠিক আছে বাবা, তুই এখন ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। কাল কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। বাতিটা বন্ধ করে বিছানায় শুয়ে আছি, অপরিচিত নতুন স্থান, তাই ঘুম আসছে না। এমন একটা উত্তেজনাপূর্ণ রাতে ঘুম না আসারই কথা, তবুও ঘুমানোর বৃথা চেষ্টা করছি। মায়ের কথা খুব মনে পড়ছে। কি অপরাধ তার, একটা মানুষকে গভীরভাবে ভালোবেসে স্বপ্ন দেখেছিল। সে নিজের আবেগকে কঠোর হস্তে দমন করতে না পেরে নিজের স্বপ্ন পূরণ করতে সবাইকে ছেড়ে চলে গেছে। তবে এত আশা নিয়ে মা যার সাথে পালিয়ে গিয়েছিল সে যদি ভালো হতো কিংবা মাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতো তাহলে আজ গল্পটা অন্যরকম হতে পারত। কিন্তু হয়নি, কারণ প্রকৃতি সবকিছুরই হিসাব রাখেন, সবকিছুই সবাইকে ফিরিয়ে দেন। হঠাৎ খেয়াল করলাম দরজা খুলে অন্ধকারে কে যেন প্রবেশ করলো। বাহিরে জ্যোৎস্না নেই, আজ শাওয়াল মাসের চাঁদ উঠেছে। এই ঘুটঘুটে অন্ধকারেও ভেন্টিলেটরের অল্প স্বল্প আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে বাবা প্রবেশ করেছে। আমি নিঃশব্দে তাকিয়ে আছি। বাবা আমার কাছে আসলো, এসে বিছানার এক পাশে বসলেন। তারপর আমার কাছে এসে আমার কপালে আস্তে করে স্পর্শ করলেন। বাবা তার মাথাটা নিচু করে আস্তে করে আমার কপালে চুমু দিলেন। বাবা মনে করেছেন আমি হয়তো ঘুমিয়ে গিয়েছি। তারপর আমার গায়ে একটা পাতলা কাঁথা দিয়ে মশারিটা ঠিক করে যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই চলে গেলেন। আমিও চুপচাপ ঘুমের ভান করে শুয়ে রইলাম। যে গোপনে এসেছে তাকে গোপনেই যেতে দিলাম। সারা দিয়ে তাকে শুধু শুধু অপ্রস্তুত করে কি লাভ। সকালবেলা আমার মাহির ডাকে ঘুম ভেঙে গেল। গতকালের সারাদিনের ক্লান্তি আর গভীর রাতে ঘুমানোর কারণে শেষ রাতের পরে সকালে যেন ঘুমই ভাঙতে চায় না। তারপরও মাহির ডাকে চোখ ডলতে ডলতে উঠে বসলাম। জানালার বাহিরে তখনও কিছুটা অন্ধকার মনে হচ্ছে, মনে হয় আকাশে মেঘ জমেছে। আজকে এই ঈদের দিনে বৃষ্টি হলে মানুষের আনন্দ মাটি হয়ে যাবে, তাই প্রার্থনা করি বৃষ্টি না আসুক। মাহি বলল, ভাইয়া তুমি গোসল সেরে তাড়াতাড়ি পায়জামা আর পাঞ্জাবি পরে নিচে আসো, বাবা তোমার জন্য অপেক্ষা করছে। বললাম আমার তো পাঞ্জাবি নেই। না মানে আসার সময় সঙ্গে করে নিয়ে আসিনি। বারে, বাবা তো গতকাল রাতেই তোমার জন্য পায়জামা আর পাঞ্জাবি নিয়ে এসেছেন, ওই যে টেবিলের উপরে রেখে গেলাম, তাড়াতাড়ি করো। বাবা আবার আমার জন্য এসব কখন কিনলো? গতকাল তুমি বাড়িতে আসার সাথে সাথেই বাবা বের হয়ে গেল, তোমার মনে আছে? বাবা তখন মডেলগঞ্জ থানার বউবাজার থেকে তোমার জন্য এগুলো কিনে নিয়ে এসেছেন। আমরা তো প্রথমে একটু অবাকই হয়েছিলাম, বাবা এখনো ইফতার করতে আসছেন না কেন, কিন্তু পরে যখন জানতে পারলাম যে তোমার জন্য এই সমস্ত কিছু কিনে আনার জন্য এরকম হয়েছে তখন বুঝতে পেরেছি। এখন তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, মা নাস্তা রেডি করছে। নাস্তা খেয়ে ঈদগাহের ময়দানে বাবার সাথে নামাজ পড়তে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। মাত্র 10 মিনিটের মধ্যেই আমি গোসল সেরে পায়জামা পাঞ্জাবি পরে নিচে চলে গেলাম। পাঞ্জাবি লম্বা একটু বেশি হয়ে গিয়েছে, তবুও ব্যাপার না, ঠিক আছে। নিচে গিয়ে দেখি মা নাস্তার টেবিল সাজাচ্ছে। বাবা পাঞ্জাবি পরে টেবিলের সামনের চেয়ারে বসে আছে। আমিও একটা চেয়ার টেনে বসে পড়লাম। নাস্তার প্লেট সামনে নিয়ে খাওয়া শুরু করেছি। তখন মা বলে উঠল, কি রে, পাঞ্জাবি ঠিক মতো হয়েছে তোর? হ্যাঁ মা, ঠিক মতোই হয়েছে, সমস্যা নেই। তোর পছন্দ হয়েছে? তোর বাবা নিজে পছন্দ করে কিনে এনেছে। হ্যাঁ পছন্দ হয়েছে। নাস্তা সেরে তোর বাবার সাথে নামাজ পড়ে আয়, আজ তোর অনেক কাজ আছে। কি কাজ? আগে নামাজ পড়ে আয়, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে। জীবনে প্রথমবারের মতো ঈদগাহের ময়দানে বাবার সাথে নামাজ পড়তে যাব। মনের ভেতরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে আকাশ থেকে মা আমাকে আর তার স্বামীকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। এলাকার আরো দুজন মানুষ আমাদের সাথে সাথে হাঁটছেন, আমার দিকে তাকিয়ে ভ্রু কুচকে মনের মধ্যে প্রশ্ন রেখে হাঁটছেন। বাবার পাশাপাশি বসে ঈদগাহে সবার সাথে নামাজ পড়লাম। সবশেষে মুনাজাত হলো। বাবার চোখে পানিও দেখতে পেলাম। আমিও চোখের পানি বের করে মা এবং বাবার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করলাম। মুনাজাত শেষে বাবা দাঁড়িয়ে কয়েকজনকে ডাক দিলেন, সবার সাথে এক এক করে কুলাকুলি করালেন। তারপর আমার দিকে 2 হাত বাড়িয়ে দিয়ে ডাকলেন। আমিও 2 হাত বাড়িয়ে শক্ত করে বাবাকে জড়িয়ে ধরলাম। আমার চোখে আবারও পানি বের হয়ে গেল। বাবা আমাকে জড়িয়ে ধরে সবাইকে বলল, আমার সন্তানকে সবাই চিনতে পেরেছো? কারো উত্তর দেওয়ার আগেই বাবা আবারও অন্য প্রসঙ্গ তুলে ফেলল। আমি বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে আছি। মনে মনে বলছি, মা তুমি কি তোমার উত্তরটা পেয়েছো? সকালে আকাশটা বেশ মেঘলা ছিল, কিন্তু এখন আর মেঘ দেখা যাচ্ছে না, বরং মেঘ সরে গিয়ে সুন্দর ঝকঝকে নীল আকাশটা দেখা যাচ্ছে। মিষ্টি মিষ্টি রোদ গায়ে এসে পড়ছে। কি সুন্দর, কি অপূর্ব চমৎকার এক পরিবেশ। ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।